নমস্কার, আমি প্রশান্ত চক্রবর্তী, গিরিজা লাইব্রেরির প্রপারেটর। আজকে আপনাদের সামনে আমাদের আর একটা বিখ্যাত বই, তিব্বতের রহস্যময় যোগ ও অলৌকিক জ্ঞানগণ, শ্রীমৎ শঙ্কর স্বামীর লেখা। এই বইটা প্রকাশের পেছনের কিছু ঘটনা আপনাদের জানাচ্ছি। সেই সঙ্গে শঙ্কর মহারাজের সম্বন্ধেও অদ্ভুত কিছু ঘটনা আপনাদের জানাচ্ছি। সেবার আমরা সপরিবারে গঙ্গোত্রী যাচ্ছিলাম। গঙ্গোত্রী যাওয়ার পথে উত্তরকাশীতে আমাদের একটা রাত স্টে করবার কথা ছিল। যাচ্ছিলাম আমি, আমার পরিবার, আমার স্ত্রী পুত্র এবং প্রখ্যাত জ্যোতিষী, আমার বিশেষ বন্ধু অনিমেষ শাস্ত্রীর পরিবার। অনিমেষ শাস্ত্রী আমাদের প্রকাশনার লেখকও, ওনার বেশ কয়েকটা বই আমাদের প্রকাশনা থেকে বেরিয়েছে। তো আমরা যাচ্ছি, যেতে যেতে মাঝপথে শুনতে পেলাম উত্তরকাশীতে আমাদের যে হোটেলটা বুক করা আছে বা ছিল, সেই হোটেলে আমাদের কি সুযোগ সুবিধের কিছু অসুবিধে আছে। আমরা তো চিন্তায় পড়ে গেলাম যে কি করবো, ওই হোটেলে থাকবো কি করে। তখন হঠাৎ শঙ্কর মহারাজের কথা আমার মনে পড়ল। শঙ্কর মহারাজ তো উত্তরকাশীতে বারোয়াতে থাকেন, ওনার প্রচুর পরিচিতি ওখানে। আমি শঙ্কর মহারাজকে ফোন করে বললাম যে মহারাজ, আমরা তো গঙ্গোত্রীতে যাচ্ছি, উত্তরকাশীতে থাকবো, তো আমাদের জন্য একটা ভালো হোটেল ব্যবস্থা করতে পারবে? আমার সঙ্গে বিখ্যাত জ্যোতিষী অনিমেষ শাস্ত্রীর পরিবারও রয়েছেন। তো উনি বললেন যে ঠিক আছে। উনি খুব খুশি হলেন যে আমরা গঙ্গোত্রী যাচ্ছি এবং উত্তরকাশী হয়ে। উনি বললেন যে আপনাকে একটু পরে আমি জানাচ্ছি। তারপরে উনি একটু পরে আমাকে ফোন করে বললেন যে আপনাকে হোটেলে থাকতে হবে না, আমাদের আইটিবিপি যিনি প্রধান ভগবত সিনহা ডিআইজি, আইটিবিপি ডিআইজি ভগবত সিনহা, উনি আপনাদের পাঠক। তো আপনি আসছেন শুনে উনি খুব খুশি হলেন এবং উনি বললেন যে ওনার বাংলোতে আপনারা অতিথি হয়ে থাকেন। ঠিক আছে। এবার আমরা উত্তরকাশীতে নেমে একটা গাড়ি নিলাম। গাড়ি নিয়ে আমরা আইটিবিপি ক্যাম্পে যাচ্ছি। অদ্ভুত ব্যাপার, যখন ক্যাম্পে ঢুকছি, ভবতোষ বাবু উনি আগে সবই বলে রেখেছিলেন যে এরকম গেস্ট আসছে। তা আমাদের ভবতোষ বাবু নাম বলতেই গাড়ি ছেড়ে দিল এবং পুরো গাড়িটা স্ক্যান হয়ে গেল। এবার সেরাতে ওখানে গিয়ে আমরা ভীষণ আনন্দ থাকলাম। ওই পাহাড়ের ওপরে শীতের রাত, কি করে ওখানকার আইডিবিপির অফিসাররা যখন শুনলেন যে আমরা বাঙালি, ভবতোষ বাবুর গেস্ট, ওনারা আমাদের আপ্যায়নে ব্যতিব্যস্ত হয়ে পড়লেন। আমরা বাঙালি, ওরা এসে বললেন যে আপনারা এই পাহাড়ে তো মাছ পাওয়া যাবে না, আপনারা মাটন খান তো? আমরা বললাম যে হ্যাঁ খাই। সেই রাতে ওনারা কি করে কোথা থেকে মাটন জোগাড় করেছিলেন জানি না, মাটন এবং নানান রকম পদ দিয়ে আমরা রাতে খেলাম। আমরা রাতে খুব দুটো ফ্যামিলিকে দুটো ঘর দেওয়া হলো, খুব সুন্দরভাবে রইলাম। পরদিন সকালবেলা একটা অদ্ভুত অভিজ্ঞতা, খুব ভোরবেলা শঙ্কর মহারাজ এসে হাজির। শঙ্কর মহারাজ বললেন যে আপনি যখন এখানে এসছেন, আমার কুটিয়ায় আপনাকে ঘুরে যেতে হবে। আমি তো সানন্দে রাজি হলাম, কিন্তু একটা চিন্তা হচ্ছিল, যেটা শুনেছিলাম যে বারোয়াতে ওই পাহাড়ে উঠতে শেষ 15-20 মিনিট ভীষণ কষ্টকর। তা আমার স্ত্রীরও তখন একটু বালতি চেহারা ছিল, অনিমেষদার মিসেসেরও ভারী চেহারা। চিন্তা করছিলাম যে ওরা যেতে পারবেন কিনা। প্লাস অনিমেষদার ছেলেটা ছোট ছিল। তখন শঙ্কর মহারাজ বললেন যে আমি আছি, আপনাদের কোনো চিন্তা নেই। তো এর মধ্যেই আইটিবিপি ক্যাম্পে একটা অদ্ভুত অভিজ্ঞতা হলো এবং তাদের স্বাগতম জানানো একটা অদ্ভুত। সকালবেলা আমাকে নিয়ে গিয়ে এক জায়গায় দাঁড় করালেন, সমস্ত অফিসাররা লাইন দিয়ে দাঁড়িয়ে পড়লেন। প্রত্যেকে আমাদের কাছে এসে নমস্কার জানিয়ে তার নাম এবং ডেজিগনেশন জানালেন। আমিও প্রতি নমস্কার জানালাম এবং সে একটা অদ্ভুত অভিজ্ঞতা।
তারপরে শঙ্কর মহারাজ আমাদের নিয়ে বারাণসীর উদ্দেশ্যে রওনা দিলেন। সেই পাহাড় জঙ্গল পেরিয়ে আমরা চলেছি। অনিমেষ দার ছেলেটাকে একটা আইটিবিপি একটা সৈনিক সে কাঁধে নিয়ে নিল, আর আমাদের পথ থেকেই নিয়ে যেতে লাগলেন শঙ্কর মহারাজ। এই করে আমরা একটা সময় শঙ্কর মহারাজের আশ্রমে পৌঁছলাম। সে অপূর্ব আশ্রম, পাহাড়ের বিভিন্ন চূড়া দেখা যায়। শঙ্কর মহারাজ সব ঘুরিয়ে ফিরিয়ে দেখালেন। ওখানে যে কত বিখ্যাত সাধু সন্ন্যাসী এসেছিলেন সেসব কথা গল্প করলেন। এরপর মহারাজ বললেন আপনাদের তো কিছু খেতে হবে। এবার ওই পাহাড়ের উঁচু পাহাড়ের টপে কি খাবার পাওয়া যাবে? উমা মুহূর্তের মধ্যে কি করে আমাদের জন্য পাহাড়ের ফলের একটা তরকারি প্রিপারেশন হলো, আর হচ্ছে রুটি, গরম গরম রুটি। আমরা সেইগুলো খেলাম পরম তৃপ্তি সহকারে এবং অসম্ভব সুস্বাদু। তারপর শঙ্কর মহারাজ সব ঘুরিয়ে ফিরিয়ে আশ্রম দেখালেন, ওনার ঘর দেখালেন, ওনার সাধন কক্ষ দেখালেন। তারপর যে সাধন কক্ষে বিখ্যাত বিখ্যাত সব সাধকরা এসে সাধনা করেছেন সেগুলো দেখালেন। দেখি আমরা পরম আনন্দে পাহাড় থেকে নেমে এসে আমাদের সেদিন বিকেলের দিকটায় গঙ্গোত্রী যাওয়ার কথা, আমাদের আর একটা জায়গায় হল্ট করার কথা ছিল, সেই জায়গায় যাওয়ার কথা। এর মধ্যে শঙ্কর মহারাজ বললেন যে নিচে তপবনী মাতা বলে একজন বিখ্যাত সাধিকা আছে, উনি আমার কথা শুনে উনি আমাকে দেখতে চেয়েছেন এবং ওনার আশ্রমে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। তো আমাদের প্রোগ্রাম পাল্টে গেল, তপবনী মাতার কাছে গেলাম। তপবনী মাতা একজন বিখ্যাত সাধিকা, সাউথ ইন্ডিয়ান দেহ। উনি একদম ওই উত্তরকাশীতে একদম গঙ্গার গায়ে ওনার আশ্রম। উনি তপবনী মাতাটা কেন নাম হয়েছে, উনি তপবন পাহাড়ে সাধনা করতেন এবং যখন শীতকালে সমস্ত লোক নিচে নেমে আসতো, উনি পাহাড়ের গুহায়, তপবনের পাহাড়ের গুহায় সাধনা করতেন এবং একটা পাইপ দিয়ে অক্সিজেন যাতায়াত হতো। এবং আইটিবিপির লোকেরা অনেক অনুরোধ করা সত্ত্বেও উনি ওখান থেকে বেরোতেন। এবং প্রতিবারই মনে হতো শীতকালের শেষে যে মনে হয় তপবনী মাতা বেড়ে নেই, কিন্তু প্রতিবারই উনি স্বচ্ছন্দে ওখান থেকে বেরিয়ে আসতেন। তা তপবনী মাতা বললেন যে বাবা, তোমরা যখন গঙ্গোত্রীতে যাবে, আজকের রাতটা আমার আশ্রমে স্টে করো, তোমরা আজকে যেও না, তোমরা কালকে গঙ্গোত্রীর উদ্দেশ্যে রওনা। তো তপবনী মাতার আদেশ অমান্য করা যায় না। আমরা সেরা তপবনী মাতার আশ্রমে রইলাম। কোথা থেকে কি সব খাবার এলো আমরা কিছুই জানি না, সেসব সুস্বাদু খাবার আমরা সেসব খেলাম। পরদিন সকালবেলা আমরা বেরোবো। তপবনী মাতার আশ্রমে আমাদের লুচি এবং সুজি এবং আর একটা মনে হয় ফুলকপির তরকারি, এটা খেলাম, গরম গরম সব লুচি। একজন মহিলা আশ্রমিককে ওগুলো করতে দেখলাম, কিন্তু রাতের খাবার যে কিভাবে থেকে পেলাম সেটা জানি না। তপবনী মাতার এই নিয়ে আশীর্বাদ নিয়ে আমরা গেলাম। এবার এই যে সেই সময়ই, সেই রাতটা শঙ্কর মহারাজ আমাদের সঙ্গে বহু রাত পর্যন্ত তপবনী মাতার আশ্রমে ছিলেন। এবং শঙ্কর মহারাজ একজন সুপণ্ডিত মানুষ। উনি মানে এক ধারে রবীন্দ্রনাথের সমস্ত কবিতা মনে হয় আমার মুখস্থ, গান মুখস্থ। উনি সেসব আমাদের বলে যেতে লাগলেন। আমরা ক্লান্ত ছিলাম, তবু গভীর রাত পর্যন্ত শঙ্কর মহারাজের সঙ্গে সেসব ব্যাপারে আলোচনা হলো, প্রচুর সাহিত্য শিল্প নিয়ে আলোচনা হলো। তখনই শঙ্কর মহারাজকে বললাম যে মহারাজ, এই বইটা, এই যে তিব্বতের রহস্যময় যোগ অলৌকিক জ্ঞানমন, শঙ্কর মহারাজ তার আগে বিশেষ লেখেন, কয়েকটা হিন্দি পুস্তিকা ওনার বেরিয়েছিল। আমাদের মহারাজ, আপনি তো জ্ঞানমঞ্জে যাচ্ছেন, আপনার অভিজ্ঞতাটা যদি আপনি লিখে আমাদের দেন, তাহলে পাঠক উপকৃত হবে। শঙ্কর মহারাজ বললেন ঠিক আছে, আমি চেষ্টা করব।
তারপরে একবার শঙ্কর মহারাজকে আমি কলকাতায় নিয়ে আসি। আমাদের কলকাতা বুক ফেয়ারে ওনার সঙ্গে আমি অনেক আলাপ করিয়ে দিই। কলকাতা বুক ফেয়ারে উনি আমাদের অতিথি হয়ে এসেছিলেন। উনি আমার বাড়িতেও ছিলেন, এক রাত না দু রাত উনি আমার বাড়িতে ছিলেন। সেখানেই শঙ্কর মহারাজের সঙ্গে আমার এই তিব্বতের রহস্যময় যোগ অলৌকিক জ্ঞানগঞ্জ বই নিয়ে কথা হলো যে উনি বইটা লিখবেন। উনি লিখতে রাজি হলেন। তারপর তো শঙ্কর মহারাজ জ্ঞানগঞ্জে গেলেন, সে অবিশ্বাস্য অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতা নিয়ে বর্তমান এই বই, এই যে তিব্বতের রহস্যময় যোগ অলৌকিক জ্ঞানগঞ্জ। জ্ঞানগঞ্জে শঙ্কর মহারাজের আগে আমাদের অনেক বাঙালি সাধক গিয়েছিলেন, বিশুদ্ধানন্দ পরমহংসদেব, কাঠিয়া বাবা, রামদাস কাঠিয়া বাবা, রাম ঠাকুর, এরা গিয়েছিলেন। কিন্তু বর্তমান সময়ে শঙ্কর মহারাজ ছাড়া আর কেউ জ্ঞানগঞ্জে গিয়েছিলেন বলে জানা নেই। জ্ঞানগঞ্জের বিভিন্ন অভিজ্ঞতা সম্বন্ধে এই বইতে লেখা আছে। ওভারঅল জ্ঞানগঞ্জের অভিজ্ঞতা তো আছে, তার সঙ্গে জ্ঞানগঞ্জের বর্তমান পরিস্থিতি কি এবং সেখানে গিয়ে শঙ্কর মহারাজের সঙ্গে ইউসুফ আবার যোগাযোগ হলো এবং সেই সময় দেবদ্বীপ দেহ রাখলেন, দেবদ্বীপের বিদেহী আত্মার সঙ্গে ওনার যোগাযোগ হলো, সমস্ত কিছু এই বইতে আছে। আপনারা এই বইটা পড়ে দেখতে পারেন। নমস্কার, আজ এই পর্যন্তই। আপনারা আমাদের গিরিজা লাইব্রেরির ফেসবুক পেজ ফলো করুন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, তাহলে আরো নতুন নতুন বইয়ের খবর পাবেন, বিভিন্ন বই প্রকাশের প্রেক্ষাপটগুলো জানতে পারবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার।